গ্রেটার ইসরায়েল ধারণাটা এই যুদ্ধের পর কি কিছুটা দমে যাবে বলে মনে হচ্ছে, নাকি এটা আরো ভয়ঙ্কর আকার ধারণ করতে পারে? সম্ভবই না, মানে একেবারে কোনোভাবেই সম্ভব না। একেবারে দ্যাটস আউট অফ দি ইসরায়েল নিজে টিকে থাকে কিনা এটাই হলো এখন প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। কারণ মনে হতে হবে ইসরায়েল মূলত কিন্তু একটা কি বলা হয় সেটলার কলোনিয়ালিজম, এখানে বাইরে থেকে লোক আসে, এরা তো অ্যারাবস না, তারা বলে সেমিটিক, এরা কোনো চেহারা দেখলেই তো বোঝা যাচ্ছে যে এরা ইউরোপিয়ান, তাই না? মানে এটা না বোঝা তো কোনো কারণ নেই। এবং নেতানিয়াহু মনে হয় তার জন্ম মনে হয় আমেরিকা, খুব সম্ভব, তাই তো? তো তাই যদি হয় তাই তো বোঝাই যাচ্ছে এরা সব বাইরে থেকে। এখন সমস্যাটা হলো এই যে যুদ্ধ ধাক্কাটা খেলো, বাট হিস্ট্রিক্যালি যখন আমরা ঢুকি তখন আমরা দেখি যে তাদের আদিবাসী তো এখানেই ছিল, যেমন আমরা আদিবাসী তো আমারও আর তোমারও আফ্রিকায় ছিল। আচ্ছা আমরা তো সবাই আফ্রিকা থেকে বলে এসেছি না, আচ্ছা। প্রথম মানুষ বলে আফ্রিকান ছিল। আচ্ছা। সেই বলে আমি এখন বলবো যে তানজানিয়া আমার, বুঝতে হ্যাঁ, পারছি। যে নাইজেরিয়া আমার, এটা আমি বলতে যাব, তাই না? এখন ওইটা বলে তো আর লাভ নেই, তাই না? Right, right. আমাকে দেখতে হবে যে এটা একটা কলোনিয়াল সেটেলার কলোনিয়াল, এবং এটাই হলো শেষ সেটেলার কলোনিয়ালিজম। আচ্ছা। মানে কলোনিয়াল সেটেলমেন্টে অস্ট্রেলিয়া হয়েছে, কানাডা হয়েছে, সাউথ আফ্রিকা চেষ্টা করেছিল, ম্যান্ডেলার কারণে সেটা হয়নি। পারল না, তাই না? কিন্তু আমরা যদি নিউজিল্যান্ড দেখি, এরা সবাই তো কলোনিয়াল সেটেলমেন্ট, settlement। কিন্তু করতে করতে এক জায়গায় এরা একটা সিদ্ধান্ত এসেছে, যার জন্য কানাডায় যেরকম তারা ইন্ডিজিনাস রাইটকে এখন প্রাধান্য দিচ্ছে, এবং কোনো অনুষ্ঠান হলেই প্রথমেই বলে যে আমি অমুকের এলাকায় ধরে আছি, তাই তো? এই তো পরিবর্তন আসছে এখানে। কিন্তু ইসরায়েলের এই যে কলোনিয়াল সেটেলমেন্ট বাইরে থেকে আসা যে বিষয়টা, এটা তো আর বাড়ানো সম্ভব না। কারণ যেটা আমরা দেখলাম এই যুদ্ধের মাধ্যমে, ইরান যদিও কোনো কি বলা হয় বড় আকারে কোনো সিভিল এরিয়া কিন্তু অ্যাটাক করে বড় আকারে, ইজিলি করতে পারতো, বাজারে করতে তো পারতো, স্কুলে করতে পারতো, যদি ওরা করে থাকে ইরানের স্কুলে পাল্টা করতে পারতো। কিন্তু সে কিন্তু এখন পর্যন্ত ওই জায়গায় সে দেখেছে না, ওটা করলে তো এই যুদ্ধ গ্লোবালি আমার বিরুদ্ধে চলে যাবে, তাই না? এমনকি কাতার বা বাহরাইন এই যে অ্যাটাক করলো, সব জায়গায় কিন্তু একেবারে মিলিটারি টার্গেট, একটা দুটো হয়তো এদিক হয়ে কিন্তু বড় আকারে কিন্তু সে বাজারে অ্যাটাক ইজিলি করতে পারে, বাজারে অ্যাটাক করলে তো আরো না, কিন্তু সেটা আন্তর্জাতিক। এখন সেই জায়গায় আমি মনে করি যে নতুন ভাবে মানুষ ইসরায়েলে যাবে থাকতে, সেটা আর হবে না। এটা যদি না হয় তা ও এমনিতেই ও ঝামেলা করবে। যে জিনিসটা জানতে চাচ্ছি যে গাজার জেনোসাইডটি কি ইসরায়েলকে পৃথিবী থেকে বিচ্ছিন্ন করে ফেলবে? আমরা দেখলাম যে সারা পৃথিবীতেই ইসরায়েলকে এখন আপনার অনেকটা অ্যাভয়েড করি সবাই, এবং ইসরায়েলকে একটা অনেকটা মার্ক করে ফেলছে, ডিমার্কেশন করছে যে না, তোমার সাথে আগের মতো সম্পর্ক রাখা ঠিক হচ্ছে না। এটা কি গাজা জেনোসাইডটি কি এটা ভূমিকা রেখেছে বলে মনে করেন? গাজা জেনোসাইডের একটা মৌলিক কি বলা হয় কাঠামো, যেটা খেয়াল রাখা দরকার, যেটা আগে ছিল না। ইসরায়েল তো সেই 48 থেকেই জেনোসাইড করে যাচ্ছে, তাই না? কিন্তু গাজার জেনোসাইডটার মধ্যে মৌলিক পরিবর্তনটা হলো যে প্রথমবার মানুষ একেবারে এই অনলাইনে সে লাইভ জেনোসাইড দেখেছে। পৃথিবী কিন্তু কখনো লাইভ জেনোসাইড দেখেনি। আচ্ছা, দিস ইজ দ্য ফার্স্ট টাইম ইন হিস্ট্রি একটা লাইভ জেনোসাইড দেখছে মানুষ। এবং আমার এখনো মনে আছে যখন প্রথম এই মানুষ মারা করলো গাজার উপরে, তখন আমারই কিছু প্যালেস্তানিয়ান যারা ছাত্র ছিল, তারা কিন্তু লাইভ পাঠাচ্ছিল ফুটেজ। এটা কখনো হয়নি গ্লোবালি, পৃথিবী যত জেনোসাইড অনেকগুলো হয়েছে, তাই না? কিন্তু কখনো কেউ লাইভ দেখেনি। তাতে তাতে হয়েছে কি ইন্টারপ্রিটেশনে অনেক ধরনের ছিল যে আচ্ছা এটা এই থেকে ওই নিউজ দিয়েছে, এটা ঠিক আছে কিন্তু অনেকবার বিতর্ক করেছে ইত্যাদি। এইবার বিতর্ক করার আর নেই। এটা যখন আমেরিকার জনগণ যখন দেখেছে, তখন আমেরিকার জনগণ ভাবলো যে না, দিস ইজ টু মাচ হয়ে যাচ্ছে, মানে বিয়ন্ড সিকিউরিটি, বিয়ন্ড এভরিথিং। তার সিভিলাইজেশন, একটা তার সভ্যতাই এখন প্রশ্নের মুখে দাঁড়িয়েছে যে এটাই কি তাহলে পশ্চিমা সভ্যতা? এই জায়গায় গাজা জেনোসাইডের কিন্তু এই টেকনোলজি একটা বিরাট, যার জন্য ওই যে টিকটক থামাতে চেষ্টা করছে, টিকটকের একটা বিরাট ভূমিকা এই জেনোসাইডের ইস্যে, তাই না? কারণ টিকটকের মাধ্যমেই মানুষ পাঠাতে পেরেছে সবচেয়ে বেশি, তাই না? এই ক্ষেত্রে কি আপনি মনে করেন যে আল জাজিরা যেভাবে এই ঘটনাগুলো তুলে নিয়ে আসছে, এবং আমরা দেখলাম যে এইটার কারণে আল জাজিরা অনেক সাংবাদিককে তারা টার্গেট করে কিলিং করছে, আল জাজিরার কি এখানে একটা বড় ভূমিকা? আল জাজিরাও চেষ্টা করেছে, যেটা বিবিসি বা সিএনএন কখনো করতো না। সেটা হলো বিবিসি সিএনএন সবসময় দেখাতো যে বোমটা যাচ্ছে, কিন্তু বোমটা কোথায় পড়ছে এটা আল জাজিরা দেখিয়েছে।
দেখার ফলে সে নিজেও সাফার করেছে, কোনো সন্দেহ নেই। কিন্তু আল জাজিরাকে অতিক্রম করেন, আল জাজিরাও পরে দিকে আবার কিছুটা ফিল্টার করতো, হ্যাঁ। যাতে এটা দেখা দরকার না। ওইটা অনলাইন, এই যে নতুন Social media। সোশ্যাল মিডিয়া যেটাকে আমরা বলি, এরা একেবারে পরিবর্তন। মানে আমরা যারা গবেষক, আমরা কিন্তু এখন সিএনএন, আল জাজিরা নিয়ে আমরা কিন্তু গবেষণায় বসি না। আমরা এই একেবারে সোশ্যাল মিডিয়া থেকে আমরা লাইভ ফুটেজ যেগুলো আসে, লাইভ ইন্টারভিউ যেগুলো হচ্ছে, এগুলো হয়ে যাচ্ছে মোর কি বলা হয় রেলেভেন্ট। এই জিনিসটা আগে ছিল না। তার মানে আস্থার জায়গাটা এখন বলা চলে যে সোশ্যাল মিডিয়া এখন অ্যাবসলিউটলি, মানে আস্থার জায়গাটা বেশি। মিডিয়ার পুরো কাঠামো চেঞ্জ হয়ে গেছে। কারণ সোশ্যাল মিডিয়ার একটা বড় জিনিস হলো যে সে কর্পোরেট ইন্টারেস্ট ধারণ করছে না। কারণ বড় বড় মিডিয়া তো একটা কর্পোরেট ইন্টারেস্ট থাকবে, কেন Right. লালন পালন করার জন্য ইনফ্রাস্ট্রাকচার। কিন্তু যে সোশ্যাল মিডিয়া, সে তো একটা ক্যামেরাই তার যথেষ্ট, ক্যামেরা নিয়ে ফুটেজ করে দাঁড়িয়ে গেল। এই পরিবর্তনটা, টেকনোলজি কিন্তু প্রচণ্ডভাবে চেঞ্জ করে গেছে। এবং এখানে কোনো সন্দেহ নাই, টিকটক এবং এই ধরনের যেসব মিডিয়া আছে তারা বড় রোল আপনার কি করেছে। মনে হয় যে ইউটিউব বা ফেসবুক যেহেতু আমেরিকাদের নিয়ন্ত্রণে থাকে, তারা কি এটাকে অনেকটা ফিল্টারিং করে করে আমাদের সামনে আনছে এবং Absolutely. টিকটক কি সেটাকে একেবারে দিয়ে দিয়েছে? সবগুলা পারেনি, কিন্তু টিকটক ছাড়া অতটা দেখা যেত না, যেটা আগে যেটা দেখা, মানে যেইভাবে আটকানোর চেষ্টা করতো, সেটা টিকটক দ্বারা সম্ভব। টিকটক হ্যাজ লিটারেলি সোশ্যাল মিডিয়ার একটা বিরাট বিপ্লব ঘটিয়ে দিয়েছে, যে না, কোনো বাধা থাকবে না, যে যেভাবে দিচ্ছে। এই জায়গায় একটা মিডিয়ার একটা বড় পরিবর্তন হচ্ছে। এবং যেটা মিডিয়া হাউসে বুঝতে পারছে না, জনগণ কিন্তু মিডিয়া হাউসের উপরে এখন আর বিশ্বাস করে না। আগের এবং মতো সকালে ওই খুলেও দেখে না। যে প্রিন্ট মিডিয়া তো একেবারে, মানে আমি মনে করি ইউজলেস। কারণ বাই দ্য টাইম প্রিন্ট হচ্ছে, অলরেডি খবর তো চেঞ্জ হয়ে গেছে, তাই না? চেঞ্জ হয়ে গেছে। সো প্রিন্ট মিডিয়া, আমি আমার নিজের অভিজ্ঞতা থেকেই বলছি, আমি কখনো এখন নিউজ প্রিন্ট মিডিয়া দেখি না, তাই না? আমি দেখি সোশ্যাল মিডিয়া ইত্যাদি, এবং বিভিন্ন নিউজ মিডিয়া তো খবর দিচ্ছে অনলাইনে। তো আমার মনে হয় ওই জায়গায় একটা বড় পরিবর্তন হয়ে গেছে, যেই পরিবর্তনের কারণে আমেরিকার জনগণের মধ্যেও কিন্তু পরিবর্তন আসছে। কিন্তু তারা তো সবসময় ফিল্টার্ড মিডিয়া পেত, সবসময় নলেজ। তারা সিএনএনকে বিশ্বাস করতো বা ফক্সকে বিশ্বাস করতো, এটা তো ছিল তাদের প্রফেসরদের বিশ্বাস করতো, তাদের যে ইউনিভার্সিটির সেটা বিশ্বাস। এখন দেখা যাচ্ছে, আরে ওরা বলতে এটা কি হচ্ছে। আমেরিকা ব্লুমবার্গ একটা তথ্য সামনে আনলো যে আমেরিকানরা এখন সবচেয়ে বেশি সাবস্ক্রাইব করতেছে আল জাজিরাতে, এবং তারা ফক্স নিউজ, সিএনএন নিউজকে অনেকটা অ্যাভয়েড করে চলছে এবং আনসাবস্ক্রাইব হচ্ছে অনেক বেশি। এটা কি তাদের নিউজের যে আস্থার জায়গাগুলো সংকট তৈরি করেছিল, সেই সংকটের অংশ কিনা? এক্স্যাক্টলি, একেবারে। মানে যে কোনো যারা গবেষক, তারা তাদের কাছে এখন সুযোগ এসেছে। সিএনএন, বিবিসি তো দেখাই যাবে, আল জাজিরা শুধু না, এমনকি চাইনিজ টিভি, এমনকি রাশিয়ান আর টিভি, মানে আর টিভি না কি বলে ওটাকে, রাশিয়ান যে টিভি। মানে কথা হচ্ছে যে আমার তো এখন মাল্টিপল সোর্স, তারপরে আমার অনলাইন যারা ফিড করতেছে, এই যে অনলাইন ফিড করছে, এবং বেশ কিছু ব্লগার আছে খুব নামি দামি হয়ে গেছে। জেফরি স্যাচ আমি যদি বলি, আগে তো জেফরি স্যাচ আমরা শুনতাম কিভাবে একেবারে ফিল্টার্ড হয়ে ইত্যাদি, এখন তো জেফরি স্যাচ নিজেই সরাসরি কথা বলতে যাচ্ছে। তো এই জায়গায় মানে বিশ্লেষণটা যত সহজ হয়ে গেছে এবং যত বোঝার ব্যাপার আছে, এটা আমেরিকার জনগণের কাছে কিন্তু আমি মনে করি যে আরও পরিবর্তন আসবে ভবিষ্যতে, কোনো সন্দেহ নেই। যার জন্যই তারা ওই যে টিকটক ব্যান করছে, এইটা ব্যান করছে, ওইটা। কিন্তু এই ব্যান করে যে আসলে জানতে চায়, সে কিন্তু এখন জানতে পারবে বিভিন্ন সোর্স দিয়ে।